দর্শক, জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে রয়েছে শামসুল আরেফিন। ভোটারদের সমর্থন পেতে রাজধানীর বিভিন্ন আসনে প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা, দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি, আছে পাল্টাপাল্টি অভিযোগও। ঢাকা 18 আসনে নির্বাচনী প্রচার চালান নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্না। নিজ আসনে পাড়া মহল্লায় ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। প্রচারণায় সৌজন্য বজায় রাখার আহ্বান জানিয়ে নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ জানান ঢাকা 10 আসনের 11 দলীয় ঐক্যের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন সরকার। ঢাকা 14 আসনে প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াত উভয় প্রার্থী ইশতেহার তুলে ধরেন। রাজধানীর মিরপুর কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় বিএনপির প্রার্থী সানজিদা তুলি মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ, কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন। জবাবদিহিতা নিশ্চিত করতে 6 মাস পর পর আয় ব্যয়ের হিসাব জনসম্মুখে তুলে ধরার ঘোষণা দেন একই আসনের জামায়াতের প্রার্থী ব্যারিস্টার আরমান। রাজধানীর উত্তরা এলাকায় ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক নির্বাচনী প্রচারণা চালান। এছাড়া মতিঝিল এলাকায় জনসংযোগ চালান ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও 11 দলীয় ঐক্যের নাসির উদ্দিন পাটোয়ারি। যুব সমাজকে মাদক ও সন্ত্রাসের হাত থেকে রক্ষার প্রয়োজনীয় উদ্যোগ নেব। এই জন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সিলিং দরকার, মাঠের ব্যবস্থা করা, বিনোদনের ব্যবস্থা করা, তাদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা। সেই উদ্যোগগুলো আমরা সকলে একসাথে নেব। সকল নাগরিক সুবিধা পাওয়ার রক্ষায় আমরা সকলে একসাথে কাজ করব ইনশাআল্লাহ। জনসাধারণের জন্য মুখ থাকবে, যে কেউ যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবে এবং আমি তাদের জনপ্রতিনিধি হিসেবে যদি নির্বাচিত হই তাদের উত্তর দেওয়ার জন্য বাধ্য থাকবো ইনশাআল্লাহ। আমাদের বিস্তারিত সকল ওয়াদা সহ খুব শীঘ্রই আমরা একটি পূর্ণাঙ্গ ইশতেহার আপনাদের সামনে প্রকাশ করব এবং ইনশাআল্লাহ তার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করবো ইনশাআল্লাহ। ঢাকা 8 আসনে মির্জা আব্বাসে এমপি হোক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু উনি কি বন্ধ করতে পারবে চাঁদাবাজি? উনি সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে পারবে না? উনি কি দুর্নীতি বন্ধ করতে পারবে? আমি আপনাদের সামনে আজকে মিডিয়ার সামনে বলে গেলাম, বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হলো মির্জা আব্বাস। আমাদের কর্মীরা এখন পর্যন্ত অত্যন্ত শান্ত এবং নীরব ভালো ভূমিকা পালন করছে। আমি আমার কর্মী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো, আপনারা ধৈর্য ধারণ করবেন। এদিকে সারা দেশে দিনভর প্রচারণা চালিয়ে ভোটারের মন জয়ের চেষ্টা করেন প্রার্থীরা। পাড়া মহল্লা থেকে শুরু করে চায়ের আড্ডা, এমনকি বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন তারা। ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি জানাচ্ছেন উন্নয়ন ও পরিবর্তনের নানা আশ্বাস। আমরা পরিষ্কার বলছি আমার হিন্দু ভাইদেরকে যে আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা আছি আপনাদের সঙ্গে। যারা অন্যায় করছে তাদেরই শুধু শাস্তি হবে, যারা অন্যায় করেনি সাধারণ মানুষ তাদেরকে আমরা আমাদের বুকের মধ্যে রেখে আসবো। যারা জনগণের উপর আস্থা নেই, জনগণেরও তাদের উপর আস্থা নেই, সুতরাং তাদের রাজনীতি ভিন্ন পথে চলে। বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে তারা সেই রাজনীতি গ্রহণ করবে না। পেশি শক্তি নির্ভর রাজনীতি, সেটা আমরা তো মনে করছি যে 24-এর 36 জুলাইতে আমরা বিদায় দিছি, কিন্তু একটি দলের মধ্যে আমরা এখনো সেই ধরনের মানসিকতা দেখতে পাই। জনগণের ব্যাপক সমর্থনের মধ্য দিয়ে, জাতীয় ঐক্য সৃষ্টির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন একটি সরকার ব্যবস্থা পরিচালনা করবে যে সরকারের মালিক হবে সকল জনগণ। আমরা কি কোনো জান্নাতের টিকিট বিক্রি করেছি? আর জান্নাতের টিকিট কি কোনো মানুষ দিতে পারে? মহান আল্লাহর সন্তুষ্টি আর নবীর সাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। দীর্ঘ 22 বছর পর কাল রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এই 3 জেলা নিয়ে অনুষ্ঠিতব্য জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে। মঞ্চ নির্মাণ, নিরাপত্তা জোরদার, এলইডি স্ক্রিন স্থাপন সহ সার্বিক আয়োজন শেষ করেছে দলটি। বিএনপি নেতারা বলছেন এই সফর দলীয় কর্মকাণ্ডে নতুন গতি আনবে। সমাবেশে কয়েক লাখ নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতির আশা করা হচ্ছে। একই সঙ্গে জনসভা থেকেই 3 জেলার দলীয় প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেওয়ার কথা রয়েছে। অন্যদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বগুড়াতেও চলছে ব্যাপক প্রস্তুতি। বগুড়ার সন্তান হিসেবে নিজ এলাকায় তাঁর উদ্যোগে নির্মিত ফুলতলার আনন্দ সরোবর পার্ক দীর্ঘদিন পর নতুন করে সংস্কার ও পরিচ্ছন্নতার আওতায় এসেছে।
দীর্ঘ প্রায় 2 দশক পর শীর্ষ নেতা হিসেবে নিজ জেলায় ফেরার খবরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। কর্মের মধ্যে দিয়ে রাজশাহী মহানগরী একটি নতুন রূপ লাভ করেছিল, কিন্তু আমরা দেখেছি যে পরবর্তী 17 বছর রাজশাহী অবহেলিত, বঞ্চিত এবং অপমানিত হয়েছিল। 38টি আসনে ইনশাআল্লাহ সর্বময় বিজয় সুনিশ্চিত করবে। বিভিন্ন স্থানে 11 দলীয় ঐক্যের নেতাকর্মীদের উপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। প্রার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কাও জানিয়েছেন তিনি। বুধবার নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15-তে গণসংযোগে এসব অভিযোগ করেন তিনি। এদিন সকালে উত্তর কাফরুল হাই স্কুল থেকে প্রচারণা শুরু করেন ডাক্তার শফিকুর রহমান। পরে উত্তর ও পূর্ব কাফরুলের বিভিন্ন সড়কে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। প্রচারণাকালে শিক্ষা খাত সংস্কারের প্রতিশ্রুতি দেন এবং নিরাপত্তা শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি কেন, এর আগে আদিবের উপরে হয়েছে, আমাদের লোকদের উপরে জায়গায় জায়গায় হয়েছে, এমনকি মা বোনদের পেটে লাথি দেওয়া হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করব, এটার নাম রাজনীতি নয়, এটা অপসংস্কৃতি, রাজনীতির নামে এখান থেকে বের হয়ে আসতে হবে। কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে বিষয়গুলো নেভিগেট করা। আমরা কিছু প্রতিকার পেয়েছি, একেবারে পাই নাই তা বলবো না, তবে আরো অনেক প্রয়োজন আছে। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের নিরপরাধ সমর্থকদের পাশে থাকবে বিএনপি। বিকেল 3:30টায় ঠাকুরগাঁও 1 আসনের রায়পুর ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এটি তার শেষ নির্বাচন। ধানের শীষে ভোট দিয়ে তাকে সমর্থন জানানোর অনুরোধ জানিয়ে বলেন, জনগণের কল্যাণে কাজ করার সুযোগ চান তিনি। বক্তব্য শেষে উপস্থিত ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন বিএনপির মহাসচিব। 5 বছর চলে গেছে হাসিনা, মাঝখান থেকে তার যারা সমর্থক আছে তাদেরকে বিপদে ঢুকে গেছে। আমরা সেই বিপদ থেকে তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা পরিষ্কার বলছি আমার হিন্দু ভাইদেরকে যে আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা আছি আপনাদের সঙ্গে। যারা অন্যায় করছে তাদেরই শুধু শাস্তি হবে, যারা অন্যায় করেনি সাধারণ মানুষ তাদেরকে আমরা আমাদের বুকের মধ্যে রেখে আসবো, মাথায় রাখবো। সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন অভিযোগ করেছেন, একটি নির্দিষ্ট দল ফ্যাসিবাদী সরকারের মতো মিথ্যা প্রচারে লিপ্ত হয়েছে। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শেষে তিনি বলেন, কিছু রাজনৈতিক দল টাকা দিয়ে এবং ধর্মীয় প্রলোভন দেখিয়ে ভোট চাইছে, যা সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত উক্ত দলটি নিজেই সরকারের অংশ ছিল। এখানে তাদের 2জন মন্ত্রী ও বেশ কয়েকজন সংসদ সদস্যও ছিলেন। সরকারে থাকা অবস্থায় তখন এই বিষয়ে তাদের কোনো মন্তব্য শোনা যায়নি, কিন্তু বর্তমানে তারা নির্বাচনী মাঠে এসে ফ্যাসিবাদী প্রোপাগান্ডার সেই ধারাবাহিকতাকে ধরে রেখেছেন। আমরা এই ভূমিকাকে রাজনৈতিক দ্বিচারিতা হিসেবে দেখছি। এবারের মতো ভবিষ্যতেও নির্বাচন চাইলে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার এনসিপির নির্বাচনী পদযাত্রার জনসভায় তিনি আরও বলেন, শেখ হাসিনার মতো ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার দেখতে না চাইলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। 11 দলীয় ঐক্যজোট সরকার গঠন করতে পারলে ইমামদের বেতন গ্রেডের প্রস্তাবনা বাস্তবায়ন করবে বলেও জানান তিনি। যদি এবারের মতো ভবিষ্যতে নির্বাচনে আপনারা ভোট দিতে চান, বিগত 3টি নির্বাচনের মতো ভোট দেওয়া থেকে বঞ্চিত না হতে চান, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন। জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে মতভেদ থাকলেও এই নির্বাচনের সাফল্যের উপরেই নির্ভর করছে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, এমনটাই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ। বুধবার সকালে গুলশানে এক গোলটেবিল বৈঠকে তিনি আরও বলেন, বিগত নির্বাচনগুলোতে দেশে গণতন্ত্রের স্থায়ী রূপ প্রতিষ্ঠা করা যায়নি। যেটা এখন বলা হচ্ছে যে আমাদের নির্বাচন গণনা করে কাউন্টিং শেষ করে রেজাল্ট পেতে সময় লাগবে, এই কারণে লাগবে। এই বিষয়গুলো নিয়ে এখান থেকেই অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে খুব প্র্যাগম্যাটিক সলিউশনটা বের করতে হবে। জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে অতীতে অনুষ্ঠিত 12টি সংসদ নির্বাচনের মতো নয়। এই বোধ, চিন্তা এবং
এই বিষয়টিকে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের যারা রাজনীতির বিশ্লেষণ করেন, পর্যবেক্ষণ করেন, গবেষক তারা বুঝতে না পারেন, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা বড় রকমের বিপদ অপেক্ষা করছে। গণভোটে হ্যাঁয়ের পক্ষে বৃহস্পতিবার সিলেটে বিভাগীয় গণজমায়েত করবে দেশের 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত 5 ছাত্র সংসদ। দেশব্যাপী শিক্ষার্থীদের মধ্যে গণভোটের বিষয়ে সচেতনতা বাড়াতে এই কর্মসূচি ঘোষণা করেছেন ছাত্রনেতারা। বুধবার দুপুরে ডাকসু ভবনে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন ডাকসু, জাকসু, চাকসু, রাকসু ও জকসুর প্রতিনিধিরা। ঐক্যবদ্ধ ছাত্র সংসদের দাবি, প্রশাসনিক ও সামাজিক স্তরে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে দেশব্যাপী গণভোট ও জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। তাদের প্রত্যাশা, এর মাধ্যমে ভোটারদের মতামত শ্রদ্ধার সাথে প্রতিফলিত হবে। তো আমরা পুরো দেশ জুড়েই ডাকসু, জাকসু, রাকসু, চাকসু এবং জকসু এই 5 ছাত্র সংগঠনের যারা প্রতিনিধিরা আছে এবং সর্বস্তরের শিক্ষার্থীরা আমরা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়বো এবং সারা দেশব্যাপী এই গণভোটের হার পক্ষে আমরা ক্যাম্পেইন করব। এই হা মানে বাংলাদেশ, হা মানে ইনসাফ, হা মানে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা, হা মানে আর কখনো যেন বাংলাদেশ ফেসিবাদ ফিরে না আসে, তার জন্য সুন্দর একটি রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা। ঢাকা 4 আসনে নির্বাচনী প্রচারকালে মহিলা জামায়াতের কর্মী কাজী মারিয়া ইসলাম বেবির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন দলের নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যার পর বিক্ষোভ মিছিলে দোষীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান জামায়াতের নেতাকর্মীরা। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামী কদমতলী পশ্চিম থানার আমির কবিরুল ইসলাম। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সে বিষয়ে প্রশাসনের তৎপরতা বৃদ্ধি করার আহ্বান জানান তিনি। এদিকে বুধবার দুপুরে ঢাকা 4 আসনের উত্তর মুরাদপুরের একটি স্থানে জামায়াতের নারী কর্মীর উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর আহত নারীকে ঢাকার ডেল্টা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। গত পরশুদিন আমাকে বলছে যে তোমার প্রার্থীকে পায়ের রক কেটে দিয়ে হাতে ধরাই দিব। ওনার সিটি স্ক্যান করা হয়েছে, সিটি স্ক্যানে দেখা গেছে ওনাকে শার্প উইফোন দিয়ে ওনাকে অ্যাটাক করা হয়েছে, ওনার 4টা শিলা হয়েছে। যখন বমি শুরু করছে তখনও হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তার এবং সংশ্লিষ্ট তার রিলেটিভরা বললো এই রোগীর অবস্থা এখন আর ভালো পর্যায়ে নাই, খারাপের দিকে চলে যাচ্ছে। ওনাকে এখনই হাসপাতালে ভর্তি করে ওনাকে আইসিইউতে নিতে হবে, 72 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। শেরপুর 3 আসনের ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী ইশতেহার পাঠের মঞ্চে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। গুরুতর আহত রেজাউল করিমকে প্রথমে শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রেজাউল করিম শ্রীবর্দী উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া এলাকার বাসিন্দা এবং ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবির প্রভাষক ছিলেন। জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল অভিযোগ করে বলেন, প্রতিপক্ষের সমর্থকেরা পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এর আগে বুধবার বিকেলে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কয়েকজন কর্মী সমর্থকের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, পরে তা সংঘর্ষের রূপ নেয়, যাতে অন্তত 1/2 মানুষ আহত হন। ঘটনার সংবাদ সংগ্রহের সময় মারাত্মকভাবে আহত হন এখন টেলিভিশনের শেরপুর প্রতিনিধি জাহিদুল খান সৌরভ। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় বিএনপি প্রার্থীর নির্বাচনী সভায় বক্তব্য দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। দুপুর 1:30টার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতরা গ্রামে ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আওয়ামী লীগ থেকে সদ্য বিএনপিতে যোগ দেওয়া 2 পক্ষের মধ্যেই সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষে নারী সহ আহত হয়েছেন 5 জন। তাদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল ফরিদপুর 4 আসনের বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম বাবুলের নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার সময় ইসরাফিল মোল্লার দীর্ঘ বক্তব্যে আপত্তি তোলাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা হয়। এরই জেরে আজ দুপুরে ইসরাফিল মোল্লার ছোট ভাই জাকারিয়া মোল্লার উপর হামলার ঘটনা ঘটে। পতিত সরকার নির্বাচনে বিঘ্ন সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো অভিযোগ আসেনি। নির্বাচন সম্পূর্ণ একটি দেশের অভ্যন্তরীণ বিষয়, সেইখানে অন্য দেশ
বিশ্লেষণ করতে পারে, কিন্তু মতামত তো দেওয়ার সুযোগ রাখে না। তার বিশ্লেষণ থাকতে পারে, কিন্তু কে জিতলে কি ধারণা করবে, জিতবার আগেই এত কথা বলে দিলে তো এই মন্তব্য বস্তুনিষ্ঠ সেরকম মনে করার আমাদের কোনো সুযোগ থাকছে না। এবার নির্বাচনের সাথে জড়িত কেউ আওয়ামী লীগের দোসর নেই, সৎ ও যোগ্য ব্যক্তিরাই নির্বাচন পরিচালনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সিলেটে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন। এ সময় ভোটের সুষ্ঠু পরিবেশ রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। নির্বাচনের সাথে যারা জড়িত, এখানে কোনো আওয়ামী লীগের দোসর বলতে কোনো কিছু নেই। এখানে সবাই নির্বাচনের জন্য প্রস্তুত, এখানে সবাই খুব ভালো অফিসার, সৎ অফিসার। আমার মনে হয় অন্যান্য নির্বাচনের তুলনায় এবারে প্রস্তুতি আরো বেশি ভালো। নির্বাচনের মাঠে কেউ বাড়াবাড়ি করছে কিনা এই ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। পাশাপাশি আচরণবিধি লঙ্ঘনের যেসব অভিযোগ এসেছে সেগুলোর বিষয়ে কমিশন কী পদক্ষেপ নিচ্ছে সে বিষয়েও জানতে চেয়েছেন তিনি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূত বলেন, যেই সরকারি ক্ষমতায় আসবে তার সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ঢাকার দূতাবাসে নিয়োগের পর প্রথমবার ইসিতে যান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বুধবার বেলা 11:15টার দিকে দূতাবাসের 2 সদস্যকে নিয়ে আলোচনায় বসেন আসন্ন নির্বাচন নিয়ে। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমকে জানান, আগামী নির্বাচন নিয়ে খুবই উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্র। প্রাথমিকভাবে এই খবরগুলো আসে স্থানীয়ভাবে। আমাদের এখানে যদি আসে এমন কোনো এরকম কথা হয় আমাদের নলেজে নাই। যদি এটা হয়ে থেকে থাকে তাহলে স্থানীয়ভাবে এটাকে নিষ্পত্তি করা হয়েছে। আর যদি স্পেসিফিক কোনো কিছু বলেন তাহলে আমরা এটার উত্তরটা দিতে পারবো। পর্যবেক্ষক দল আসবে না, তবে ইন্ডিপেন্ডেন্ট একটা দল আসবেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং আপনার দূতাবাস থেকে, মার্কিন দূতাবাস থেকে ওনারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে খুলনা ও পটুয়াখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন সহ সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুধবার দুপুরে খুলনার বিভাগীয় স্টেডিয়ামে সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি। এ সময় অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন সেনাপ্রধান। এর আগে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও স্বস্তি ফিরিয়ে আনতে মাঠে নেমেছে বাংলাদেশ নৌবাহিনী। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কক্সবাজারের টেকনাফের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও ভোট কেন্দ্রগুলোতে বিশেষ টহল পরিচালনা করেন নৌ সদস্যরা। সরেজমিনে ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সমন্বয় এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানান তারা। বুধবার দুপুরে এক মিডিয়া ব্রিফিংয়ে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হাসান জানান, নির্বাচনকালীন শৃঙ্খলা রক্ষায় হেলিকপ্টার, ড্রোন এবং কুইক রেসপন্স ফোর্স সহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচনের দিনগুলোতে বিশেষ নজরদারির জন্য মোতায়েন থাকবে নৌবাহিনীর জাহাজ এবং সোয়ার্টস টিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থা নারীদের ভোট দিতে নিরুৎসাহিত করতে পারে বলে মনে করছেন নারী অধিকার কর্মীরা। রাজধানীতে অন্তর্ভুক্তিমূলক নাগরিক সম্পৃক্ততা শীর্ষক আলোচনায় তারা বলেন, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত না হলে পরিবার থেকেও ভোটদানে বাধা আসবে। ভোটের অধিকার রক্ষায় সরকারের তৎপরতা এবং সম্মিলিত সচেতনতা চান তারা। অনুষ্ঠানে রাজনৈতিক দল, সরকারি প্রতিষ্ঠান, সুশীল সমাজ, যুব সংগঠন এবং নারী নেতৃত্বের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় নারীরা নিরাপত্তা নিশ্চিতে সকল রাজনৈতিক দলকে আলাদা কর্মসূচি প্রণয়নের দাবি জানান বক্তারা। আজকের তরুণরাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রজন্ম বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, জালিয়াতিতে বাংলাদেশ বিশ্বে চ্যাম্পিয়ন। খারাপ কাজে সৃজনশীলতা নষ্ট না করে ভালো কাজে ব্যবহার করতে হবে। বুধবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে অংশ নিয়ে একথা বলেন তিনি। বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন। আপনাদের সবার জানা আছে হয়তো, তবু আমি আবার বলবো,
পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। সব জিনিস জাল, আমেরিকান বেসব জাল। এটা একটা জালিয়াতের কারখানা বানাইছে আমরা। আমাদের বুদ্ধি আছে, না হলে জেনারেট করতে পারতাম না, কিন্তু খারাপ কাজে লাগাচ্ছে। আমরা নিজ গুণে দেশে সারা দুনিয়াতে মাথা উঁচু করে চলতে চাই এবং সেই সামর্থ্য আমাদের আছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে পার্লামেন্টে শোক ও শ্রদ্ধা নিবেদন করেছে ভারত। মঙ্গলবার রাজ্যসভার শোক প্রস্তাবের ভিত্তিতে বুধবার প্রয়াত খালেদা জিয়ার স্মরণে শোক ও শ্রদ্ধা জানানো হয়। সংসদ অধিবেশন শুরু হওয়ার পরপরই রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন খালেদা জিয়াকে স্মরণে শোক বার্তা পাঠ করেন। এছাড়াও ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের সাবেক সদস্য এল গণেশন এবং সুরেশ কালমাদির প্রতিও শ্রদ্ধা নিবেদন ও শোক বার্তা পাঠ করা হয়। এছাড়া খালেদা জিয়া সহ প্রয়াত অন্যান্য নেতাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক এবং গভীর সমবেদনা জানানো হয়। এমনকি প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন সংসদ সদস্যরা। চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু মিসবাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। 3 বছর বয়সী শিশুটিকে ফায়ার সার্ভিস 4 ঘন্টার চেষ্টার পরে জীবিত উদ্ধার করে। উদ্ধারের পর তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এর আগে বুধবার বিকেল 4টার দিকে শিশুটি তার বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 4 ঘন্টার চেষ্টায় শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। চাচাকে বাবা পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেয়ার মামলায় চাঁপাইনবাবগঞ্জের নাচলের সাবেক ইউএনও কামাল হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বিকেলে সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তথ্য দেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি অভিযোগ করেন, পরিচয় নিশ্চিতে ডিএনএ টেস্টের উদ্যোগে নানাভাবে অসহযোগিতা করছেন কামাল হোসেন। আরও জানান, বিমানবন্দর উন্নয়নের নামে প্রায় 900 কোটি টাকা আত্মসাতের মামলায় সিভিল এভিয়েশনের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করেছে দুদক। এদিকে শেয়ারবাজার কেলেঙ্কারির মাধ্যমে প্রায় 12,200 কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিকে হালদার, এসআলভ গ্রুপের সাইফুল আলম এবং সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। আপন চাচা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আহসান হাবিব এবং চাচি মোসাম্মদ সানোয়ারা খাতুনকে পিতামাতা সাজিয়ে মুক্তিযুদ্ধের চেতনার সাথে চরম প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে 35তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ পূর্বক মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি গ্রহণ করার অপরাধে ইতোপূর্বে মামলা নম্বর 30 তারিখ 26/12/2024 খ্রিস্টাব্দ রুজু করা হয়েছিল। উক্ত মামলার আসামি মোহাম্মদ কামাল হোসেন তিনি জামিনের জন্য বিজ্ঞ আদালতে উপস্থিত হলে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে স্বনিয়ন্ত্রণ ব্যবস্থার গুরুত্ব নিয়ে রাজধানীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত হয়েছে নীতি সংলাপ। গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ব্যবস্থা শীর্ষক এই আলোচনায় অংশ নেন দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব, মালিক, সম্পাদক, শিক্ষক সহ সংশ্লিষ্ট অংশীজনরা। আলোচনায় স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় রাষ্ট্র, গণমাধ্যম কর্মী এবং নাগরিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, সাংবাদিকদের পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় অনেক সময় তারা প্রভাবশালীদের চাপে কাজ করতে বাধ্য হন। এ অবস্থায় গণমাধ্যম মালিকদের রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিষ্ঠান ব্যবহার না করার অঙ্গীকার জরুরি বলে মত দেন তারা। একই সঙ্গে অভ্যন্তরীণ সুশাসন নিশ্চিত করতে সব সাংবাদিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় লাইসেন্স প্রদানের ক্ষমতা বিটিআরসির হাতে রেখে সরকারের সম্প্রচার কমিশন ও গণমাধ্যম কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তাদের মতে, এ ধরনের উদ্যোগ গণমাধ্যম ব্যবস্থায় আরও জটিলতা তৈরি করতে পারে। আলোচনায় আরও বলা হয়, গণমাধ্যমে শুধু সাংবাদিকদের নয়, মালিকদের জন্য স্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। সৎ ও পেশাদার সাংবাদিকতার স্বার্থে সাংবাদিক ঐক্য বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। বহু প্রতিষ্ঠান আছে যেই তাদের একাধিক ব্যবসা, এক ব্যবসার টাকা আর এক ব্যবসায় এনে এই মিডিয়াকে টিকিয়ে রাখা হচ্ছে। কেন মিডিয়াকে টিকিয়ে রাখাটার প্রয়োজন হচ্ছে? যে মিডিয়ার একটা সফট পাওয়ার আছে, সেই পাওয়ারটাকে ব্যবহার করা, আসলে ব্যবহার না, অপব্যবহার করা। তো সেই অপব্যবহারটাও তো বন্ধ করার দরকার।
2025 সালে বাংলাদেশে প্রায় 17 লাখ নারীর অপ্রয়োজনীয় সিজারিয়ান ডেলিভারি হয়েছে। তাই প্রয়োজন ছাড়া সিজার কমাতে জাতীয় নির্দেশিকার জরুরি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানিয়েছেন চিকিৎসকরা। সকালে রাজধানীর সেটডাপে আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল আয়োজিত আলোচনা সভায় চিকিৎসকরা বলেন, সি সেকশন বন্ধে প্রাইভেট হাসপাতালগুলোতে নর্মাল ডেলিভারির ব্যবস্থা রাখতে হবে, আর তা না রাখলে সেসব হাসপাতালকে লাইসেন্স না দেওয়ার দাবি জানান তারা। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আবু জাফর সেবাগ্রহীতাদের সিজার ডেলিভারি নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান। আলোচনা সভায় স্বাস্থ্য সচিব সাইদুর রহমান বলেন, সব হাসপাতালে সিজারের আগে নর্মাল ডেলিভারির সব ধরনের প্রস্তুতি রাখতে হবে। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শুরু হয়েছে 4 দিনব্যাপী আন্তর্জাতিক ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস, দ্য সাব কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি ও চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের যৌথ উদ্যোগে মেলায় 15টি দেশ অংশ নিচ্ছে। 325টি কোম্পানির 650টির বেশি বুথে প্রদর্শন করা হচ্ছে পণ্য। বিশ্বব্যাপী ডেনিম, জিন্স ও আনুষঙ্গিক পণ্য প্রস্তুতকারীরা প্রতি বছর বাংলাদেশ, ব্রাজিল, মরক্কো, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কায় এমন প্রদর্শনীতে অংশ নেন। ভেজাল ও নিম্নমানের হোম কেয়ার, স্কিন কেয়ার ও বিউটি পণ্যের আগ্রাসন রোধে কঠোর নীতিমালা বাস্তবায়নের বিকল্প নেই, এমন মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ। বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিকার ও ASBMEB আয়োজিত সেমিনারে তিনি আরও বলেন, জনসম্পৃক্ত এসব বিষয় নিশ্চিত করা না গেলে চরম হুমকির মুখে পড়বে জনস্বাস্থ্য। এজন্য আইন বাস্তবায়নের পাশাপাশি ভোক্তাদের সচেতনতা বৃদ্ধিও জরুরি বলে জানান উপস্থিত বক্তারা। সেমিনারে মূল প্রবন্ধে ভেজাল ও নিম্নমানের পণ্য ব্যবহারের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়। নটরডেম কলেজে অনুষ্ঠিত হলো 10ম আর্টস অ্যান্ড লিটারেচার কম্পিটিশন 2026। আয়োজকরা জানিয়েছেন, উৎসবের মূল লক্ষ্য সংস্কৃতি ও শিল্পের বৈচিত্র্যময় জগতে তরুণ প্রজন্মের মননশীলতাকে উদ্দীপিত করা। চলতি মাসেই এই প্রতিযোগিতায় ঢাকার নটরডেম কলেজ থেকে 250 জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। কলেজের শিক্ষক, অভিনেতা গাজী রাকায়েত এবং খায়রুল বাশার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটি গণমাধ্যম সহযোগী হিসেবে ছিল এখন টেলিভিশন। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরাকের সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকি ক্ষমতায় ফিরলে সব ধরনের সহায়তা বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরাকের পার্লামেন্টে শিয়াদের সবচেয়ে বড় জোট থেকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আল মালিকি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু ইরানের সাথে সুসম্পর্কের কারণে আল মালিকির প্রত্যাবর্তনের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন। 75 বছর বয়সী এই নেতা ইরাকের শিয়া ইসলামিস্ট দাওয়া পার্টির জ্যেষ্ঠ নেতা। 2006 থেকে 2014 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। দেশের সুন্নি ও কুর্দি জনগোষ্ঠী আর যুক্তরাষ্ট্রের সাথে প্রতিদ্বন্দ্বিতায় জর্জরিত ছিল তার প্রশাসন। 2014 সালে জঙ্গি গোষ্ঠী IS ইরাকের বড় অংশ দখল করে নেয়ার পর পদত্যাগ করেন তিনি। নজিরবিহীন তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রের 14 অঙ্গরাজ্যে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 42 জনে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন 5.5 লাখেরও বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। তীব্র শীতে জর্জরিত দেশের মধ্য পূর্বাঞ্চল পুরু তুষারের নিচে ঢেকে গেছে দেশের বড় অংশ। 8 বছরের সর্বনিম্ন তাপমাত্রা দেখছে নিউ ইয়র্ক সিটি। মঙ্গলবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছায় -8 ডিগ্রি ফারেনহাইটে। টেনেজির নাশভিলে বুধবার তাপমাত্রা পৌঁছাতে পারে -6 ডিগ্রিতে। তুষারঝড়ে দেশের বিভিন্ন বিমানবন্দরে বাতিল করা হয়েছে কয়েক হাজার ফ্লাইট। 100 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে আমেরিকান এয়ারলাইন্স। সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে বাসিন্দারা। আইসিসি নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে টানা 5 জয়ে টি-20 বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ। বাকি 2 ম্যাচ জিতে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে চায় টাইগ্রেসরা। আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের সেরা খেলাটা উপহার দিতে চান সুবহানা মুস্তারি। আলহামদুলিল্লাহ, আমরা টানা
5টা ম্যাচ জয় করে আমরা অলরেডি কোয়ালিফাইড করে ফেলেছি T20 ওয়ার্ল্ড কাপের জন্য। নেক্সটে আরও 2টা ম্যাচ আছে আমাদের মিশন এখনও কমপ্লিট হয়নি। আমরা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে চাই এবং ইংল্যান্ডে যখন আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো অবশ্যই এর আগের ওয়ার্ল্ড কাপের থেকে অনেক ভালো ম্যাচ জেতার ইচ্ছা আমাদের আছে। আইসিসি T20 বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে এখন 7 নম্বরে মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের রেটিং পয়েন্ট এখন 665। সেরা 10-এ আর কোনো বাংলাদেশি বোলার নেই। মুস্তাফিজের পর 634 রেটিং পয়েন্ট নিয়ে 14 নম্বরে আছেন শেখ মাহেদী হাসান এবং 619 পয়েন্ট নিয়ে 17 নম্বরে আছেন রিশাদ হোসেন। বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ 4টি স্থানে কোনো পরিবর্তন হয়নি। 787 পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ভারতের বরুণ চক্রবর্তী। এরপর আছেন যথাক্রমে আফগানিস্তানের রশিদ খান, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। এক ধাপ এগিয়ে সেরা 5-এ এসেছেন পাকিস্তানের আবরার আহমেদ। উইমেন্স এশিয়ান কাপ সামনে রেখে 29 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার। দলে জায়গা পেয়েছেন মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা এবং শামসুন নাহাররা। তবে সবশেষ উইমেন্স সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুন সহ মাসুরা পারভিন, কৃষ্ণা রানী সরকার, নীলা ও সুমায়ার মতো একাধিক অভিজ্ঞ ফুটবলার বাদ পড়েছেন। এর আগে বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ও অভিযোগ তুলেছিলেন সাবিনা সহ 18 জন ফুটবলার। সেই বিতর্কের রেশ এবারও দলে প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকেই। আগামী 1 থেকে 21 মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। ঘরোয়া ক্রিকেট থেকে নেওয়া অবসর ভেঙে প্রায় 39 বছর বয়সে আবার মাঠে ফিরছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। চলতি মৌসুমে T20 ব্লাস্টে মঈন খেলবেন ইয়র্কশায়ারের হয়ে। ইসিবির নতুন এনওসি নীতির কারণে গত বছর কাউন্টি ক্রিকেট ছাড়লেও পরিস্থিতি বদলানোয় এবার সিদ্ধান্ত পাল্টেছেন তিনি। পাশাপাশি দ্য 100-এর আসন্ন নিলামেও নিজের নাম দেবেন মঈন। কদিন আগেই বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলেছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলী। দেশে ফিরেই তিনি নিয়েছেন এই সিদ্ধান্ত। ব্যস্ত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে ইতোমধ্যে ফর্মে আছেন এই অলরাউন্ডার। ইয়র্কশায়ারে আদিল রশিদ এবং জনি বেয়ারস্টোর মতো তারকাদের সঙ্গে খেলতে পারেন তিনি। অভিজ্ঞতা দিয়ে দলকে এগিয়ে নেওয়াই এখন মঈন আলীর লক্ষ্য। ইউসিএলের লিগ পর্বের শেষ ম্যাচের ডেতে আজ রাতে একসঙ্গে মাঠে নামছে 36 দল। একদিকে সেরা 8-এ জায়গা করে নিতে লড়াই করবে জায়ান্টরা, অন্যদিকে প্লে অফ নিশ্চিত করে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে নামবে টেবিলের 32তম স্থান পর্যন্ত থাকা দলগুলো। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত 2টায় শুরু হবে পয়েন্ট টেবিলের ইঁদুর দৌড় খেলা। 36 দলের মাঝে শীর্ষ 2-এ থাকা নিশ্চিত আর্সেনাল এবং বায়ার্ন মিউনিখের। তবে গানাররা হারলে আর বাভারিয়ানরা জিতলে বদলে যেতে পারে টেবিলের 1 নম্বর জায়গা। সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলতে চাইলে সেরা 8-এ থাকতে হবে দলগুলোকে। টেবিলের 6 থেকে 13 নম্বরে থাকা প্রতিটি দলের পয়েন্ট সমান 13। সেরা 8-এ থাকার সুযোগ পেতে এই দলগুলো কেউই কাউকে ছেড়ে কথা বলবে না। টুর্নামেন্টে টিকে থাকতে সেরা 24 দলের একটি হওয়ার দৌড়ে আছে আরও 8 দল। একই সময় সব ম্যাচ চলমান থাকায় প্রতি মিনিটে বদলে যেতে পারে সমীকরণ। আর তাই বছরের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এক রাতের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। আসন্ন ফিফা বিশ্বকাপের দল ঘোষণার আগে আর্জেন্টিনার শিবিরে দুঃসংবাদ। ইনজুরিতে পড়েছেন মূল স্কোয়াডে থাকার জোরালো দাবিদার হুয়ান ফয়েত। চোটের কারণে তার বিশ্বকাপ স্বপ্ন এখন অনেকটাই অনিশ্চিত। গত শনিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচ খেলার সময় চোট পান ভিয়ারিয়ালের এই ডিফেন্ডার। ম্যাচের 23 মিনিটে পায়ে ব্যথা পান 28 বছর বয়সী এই ফুটবলার। কিছুক্ষণের মাঝেই তাকে উঠিয়ে নেন কোচ। পরবর্তীতে জানা যায় ফয়েথের অ্যাকিলিস হিল টেন্ডন ছিঁড়ে গেছে। গুরুতর এই চোটের ফলে মৌসুমের বাকি সময়ে তার আর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ভিয়ারিয়াল ফয়েথের ইনজুরির বিষয়ে নিশ্চিত করে জানিয়েছে চোট থেকে সেরে উঠতে তার 1 বছর সময় লাগতে পারে। ফলে এই সেন্টার ব্যাকের বিশ্বকাপ স্বপ্ন প্রায় শেষ বলা চলে। আগামী 11 জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হবে ফিফা ফুটবল বিশ্বকাপ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।